আমাকে একটু সংক্ষেপে বলেন তো যে এই দলটা যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার টার্গেট আছে, আপনি বললেন কবে নাগাদ এই দলটা আত্মপ্রকাশ করতে পারে? আমরা তো চাই যদি যত দ্রুত সম্ভব যে এই ফোর্সটাকে যতটুকু অর্গানাইজড করতে পারবো তত। টার্গেট কি আপনাদের কবে নাগাদ? টার্গেট হলো আমরা বেসিক্যালি শুধু তো নাগরিক কমিটির এটা বিষয় না, এটা তো বাহিরেও আরও অনেকে রয়েছে, তবে হয়তো বা 2-3 মাস এরকম প্রয়োজন হবে। 2-3 মাসের মধ্যে আপনারা যেহেতু ইলেকশন করবেন, তো প্রার্থী সম্ভাব্য প্রার্থী বাছাই তো করতে হবে আপনাদের। সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা একটা উদাহরণ নিতে পারেন যে 71-এর মুক্তিযুদ্ধের পরে যারা যে ইলেক্টেড হয়েছিল বাকশালের আগেই, তারা কিভাবে হয়েছিল, সেখানে একদম জনসাধারণ, মানে আপনার 20 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক এরকম হতো না। ফলত এই প্রক্রিয়াগুলোতে আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর প্রার্থী বাংলাদেশ পাবে, তরুণদের প্রার্থী পাবে, সেটাতে আমরা বাংলাদেশকে ভালো সংস্কারও দরকার পড়বে। নির্বাচন সংস্কারের বিষয় তো আপনারা রাজি ছিলেন না। না আমরা আপনারা এই সবগুলা দলকে, মানে আমার কাছেও প্রস্তাব এসেছিল যে বিএনপি এর 10টি নাম প্রস্তাব করতেছে, আমরা সবাই মিলে ঝুলে দিলে ভালো হয়। আমি ওপেন ইয়ারে বলতেছি, তো ফলত অনেকে দিয়েছে, আমরা সেটা তো প্রক্রিয়া অংশগ্রহণ করি নাই। ফলত আমরা সেখানে স্টেটমেন্ট দিয়েছিলাম সংস্কারের মানে প্রক্রিয়া চলছে নির্বাচন। আমরা বলেছিলাম যে সংস্কারের যদি আপনার একটা আউটলাইনে রেডি, আপনি মুখে সংস্কারের কথা বলছেন, উইদাউট এনি সংস্কার আপনার 2022-র যে ইলেকশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম 22-এর নিয়মে আপনি যাচ্ছেন, তাহলে তো আপনি সেই এটা দ্বিচারিতা। তো আমরা তো এগুলা, এটা আমি একমত। এবং বিএনপির সমর্থন এক্ষেত্রে পাওয়া যায় না, তাই তো বলছেন? এটা তো বিএনপির সমর্থনের বিষয় না, বিএনপি এই বিষয়টা উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যে উনি তো 22-এর যে কলা কানুন, সেটার আগে উনি স্টেটমেন্ট দিয়েছিল এবং ওটা বিরোধিতা করেছিল। সেই কলা কানুনে কিন্তু উনি হলো ওনার প্রার্থীতা অথবা যে কারা কারা হতে পারে উনি নামগুলো দিয়েছে, আমাদের কাছেও নাম চেয়েছিল, আমরা দেইনি। আমরা মনে করি সংস্কারের কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার কিছুই, এটা পূর্ব যদি 22 সালের মধ্যে যায় তাহলে তো এটা কোনো কিছুই হলো না। কিন্তু এখন একটা আমাদের প্রতি আবার কোশ্চেন এসেছে যে তারা যদি থাকে তাহলে আমরা কি ইলেকশন করব কিনা, এটা স্বভাবত একটা কোশ্চেন চলে আসে। ভালো, কিন্তু আমাদের ইথিক্যাল জায়গা থেকে আমরা বলি যে এই মানুষগুলো যারা নিয়োগ হয়েছেন তারা একটা সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কেমন হওয়া উচিত সেটার মধ্য দিয়ে নিয়োগ হওয়া উচিত ছিল। রাইট। তো এখন আপনি যদি বাংলাদেশে এই ইলেকশনটা আয়োজন করেন, সেই ইলেকশনের একটা পাতানো ইলেকশনের অথবা কোনো কিছুতে যান, তো আপনি যেতেই পারেন, আপনার গায়ের জোরে শক্তি দেখাতে পারেন, তবে কিন্তু সেই শক্তির বল কতদিন থাকবে সেটারও বিষয়। এই জন্যই আমরা বলছি যে আমরা এবার হয়তো বা অনেকে মনে করছে বিএনপি এবার ক্ষমতায় যাবে, ওনারাও মনে করেন, আমরা এটা চিন্তা করি। আমার মনে করি আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আমরা বলেছিলাম, আমরাও চিন্তা করেছিলাম যে গণজোয়ার বা যে গণ অভ্যুত্থানের মধ্যে গণজোয়ার এসেছিল, তারা ইচ্ছা করলে কিন্তু এবার ক্ষমতা যেতে পারতো। কিন্তু আমরা বলেছি যে না, আমরা এবার এই স্ট্র্যাটেজিতে যাচ্ছি না, আমরা দেখব বিএনপিকে, আমরা বিরোধী দলেই থাকবো, বিএনপিকে একটু দেখব হাউ মাচ দে আর ক্যাপেবল টু ডু দ্য এই বিষয়গুলো করার জন্য। আরেকটা বিষয় হলো, তবে আমরা আপনাদের যে নতুন দল, তারা আপনারা এবার ক্ষমতাকে টার্গেট করছেন না? না, আমরা ক্ষমতাকে, এটা ওপেনলি বলে, আমরা ক্ষমতাকে টার্গেট করছি না, এবং জনগণ যদি নিয়ে আসতে চায় সেটা তো ভিন্ন বিষয়। তবে আমরা বিরোধী দলেই থাকতে চাই এই জন্যই, কারণ আমরা দেখতে চাই, কারণ আমাদের একটি লড়াই আছে, সেটা হলো কনস্টিটিউশন। তো বিএনপি বলেছে ইলেক্টেডের মধ্যে কনস্টিটিউশন চেঞ্জ করা পসিবল, সো ওনারা এটা কতটুকু সক্ষম হয় সেটা আমরা দেখব। যদি এটা না পারে তাহলে আমরা গিয়ে করব, ভোটের মাধ্যমে যাব। এই জন্য আমি একটা কথা বলেছিলাম যে বুলেটটা আমরা খুব সুন্দর করে অথবা অনেক রক্তের উপরে ক্রস করেছি, বুলেট রেভুলেশন। এখন ব্যালট রেভুলেশনের এটা ভয় দেখি আর আমাদের লাভ নাই। ওনাদের হয়তো থাইল্যান্ডের উদাহরণগুলো জানা নাই, আম আদমি পার্টি অথবা লাস্ট যে শ্রীলঙ্কার একটা ব্যালট রেভুলেশনের কথা বলছেন, সেটা কি রকম? ব্যালট রেগুলেশনের বিষয়টা হলো যে মানুষের যে প্রান্তিক অথবা আপনারও যে আপনার যে ভয়েসটা রেইজ করা বিষয়, আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, সৌরভ ভাই কোনো রাজনৈতিক দলের মেম্বার না, ঠিক না? এখন এটা তার সাপোর্টিংয়ের জায়গা থাকতে পারে, অ্যাক্টিভ যেটা সেটা আপনার নাই। তো সেই জায়গা থেকে আপনি যদি কাউকে ভোট দেন, যদিও প্রক্রিয়াটাও অনেক ছোট একটা প্রক্রিয়া, ভোট দিয়ে চলে আসা, এটা অন্যান্য দেশে আরও অনেক বড় প্রক্রিয়া। তো সেই জায়গা থেকে এই প্রক্রিয়াটুকু কিন্তু উনি কিন্তু আবার আপনার কাছে আসবে, হয়তো আপনার কাছে 500 টাকা নিয়ে আসবে না, আর বেশি কিছু জিনিস নিয়ে আসবে। যে যত বড় তার ডিমান্ডটা তত বড়। তো সেই জায়গা থেকে এই যে ক্ষেত্রে এটা ঠেকানোর জন্য আমরা ব্যালটের মধ্যেই পিপল একটা রেভুলেশনের প্রস্তুতি নিবে। এটা যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টের, আমি আগেই বলেছিলাম নাগরিক কমিটির মধ্যে 3টি
শ্রেণী রয়েছে। আর যারা সিভিল সোসাইটি রয়েছে তারা তাদের জায়গাটায় কাজ করে যাবে, এবং যারা রেভলিউশনারি রয়েছে তারা তাদের জায়গায়। এবং আমরা শুরুতেই বলেছিলাম নেতৃত্ব কে দিবে এই দলের? অবশ্যই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের যারা রেভলিউশনারি, যেটা মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, একটা বিপ্লবী দল গঠন করা উচিত। আমরা বিপ্লবী দলে যাচ্ছি না, আমরা রাজনীতির মতোই খেলবো না। তো এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা বা আপনারা যারা নাগরিক কমিটির নেতা, তারা থাকছেন কি এই দলের নেতৃত্বে? হ্যাঁ, থাকবে। পাটোয়ারি, এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন এবং আপনি যেটি বলছিলেন ৭৩-এর নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, অথবা বিশেষ করে ৭০-এর নির্বাচনে কারো হয়তো ২০,০০০ টাকা ছিল, এর বেশি টাকা ছিল না। এমনকি যদি বলেন ৭৯-র নির্বাচনেও এরকম প্রান্তিক মানুষ, গরিব মানুষ তারা এসেছে। কি নাম? সুনীল রায় বরিশালের একজন, তার পানের বরজ ছিল, এবং তিনি প্রথম সুনীল গুপ্ত, তিনি বামপন্থী রাজনীতি করতেন, পরে বিএনপিতে টাঙ্গাইলের আব্দুর রহমান। পরে আমি সুনীল গুপ্তর কথা জানি। তিনি তিনি বিএনপির হয়ে নির্বাচন করেছেন। নির্বাচনের আগে তিনি কখনো সচিবালয়ে যাননি, এবং বঙ্গভবনে তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এখন যে রাজনীতি নিয়ন্ত্রণ করে যে টাকা, সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? কারণ এটি হচ্ছে, এই যে আপনি মাঝখানে বললেন যে কোন হাউস, কোন ব্যবসায়িক গ্রুপ ইতিমধ্যে কিন্তু একটা তারা পলিটিক্যাল এনগেজমেন্ট শুরু করে দিয়েছে। এই যে প্রবল শক্তিধর যে অর্থনীতি বা অর্থনৈতিক এইটার আলোচনার তাকে মোকাবেলা করবেন? উত্তর অনেক লম্বা হবে, আমার তো সময় নাই। ছোট্ট করে এর চেয়ে যিনি বড় আরো মানে সবগুলো হাউসকে যিনি নিয়ন্ত্রণ করতে, ওনাকে কিন্তু ওই পারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো যারা ছোট ছোট, এটা বেশি না উনি চলে গেছে, কিন্তু যে হাউসগুলোর ভিত্তি করেছেন সব হাউস রয়ে গেছে। ওই হাউসগুলো ছোট পাতি নেতা দখল করেছে না, তো বড় নেতাকে যখন আমরা সরাইতে পারি, পাতি নেতাকে সরাইতে পারি, অপেক্ষা করতে হবে আমাদের। না, আমাদের 16 বছর না, আমাদের 16 বছর লাগবে না। হয়তো ওনারা যদি এই ব্যালটের কথা বলে, হয়তো ব্যালটের পরে এটা শুরু হবে, হয়তোবা এটা দ্রুতই শুরু হতে পারে। আমরা শ্বেতপত্র করব, এবং সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আসব। কাদের ব্যাপারে শ্বেতপত্র? যারা জনগণের এই গণ অভ্যুত্থানে পরে এই শক্তির সাথে দ্বিমত করে, যারা বিভিন্ন সে আগের কলা কৌশল কায়দা কানুন করে লুটেরা শ্রেণী সৃষ্টি হচ্ছে, এবং যারা এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে তাদের নিয়ে। এবং আমরা সেটা বলেছিলাম যে রিডিমশন এবং রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া উচিত। সো তাদের এতদিনও এই লজ্জাটা হয় নাই, হওয়া উচিত ছিল। সো এটা আসলে আমরা বলেছি, এই গণ অভ্যুত্থান বা এই আন্দোলনটা অনেকে দল অনেকভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টা চালায়, কিন্তু আমরা বলি যে এটা আপনার একটা জেনারেশনের রূপান্তর ঘটেছে। ফলত আমার সাথে কিন্তু ওই বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত বলি, আপনারা যত মানুষকে যত লেভেলিংয়ে করা ট্রাই করেন না কেন, তরুণরা কিন্তু সব দল ধুমে মুচড়ে কিন্তু এই আন্দোলনে চলে এসেছিল। ফলত ওনাদের মধ্যে এই যে রূপান্তরের লড়াই, এই জন্য আমরা বলেছি যে ৭২-এর যেটা হয়েছিল, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এটাকে চুরি করা হয়েছিল। কারা করেছিল? বাংলাদেশের সেই দলটা বাংলাদেশ থেকে বিদায় হয়েছিল। এবারে ৯০-এর যে গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু চুরি হয়েছিল। যে মানুষের আকাঙ্ক্ষা, ওই দিন রিজভী ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তো ওনাকে বলেছিলাম আপনার গায়ে যে বুলেট, এই বুলেটের মর্যাদার, অথবা আপনার গায়ে যে এখনো বুলেট লেগে আছে, এগুলার মানে হারানো গৌরব বা মর্যাদাটা আমি ফিরিয়ে আনতে চাই। বললো যে কিভাবে? আমি বললাম আপনি তো এটা রাখতে পারেন নাই, কারণ আপনার গায়ে যে বুলেট বিঁধেছে এটার একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা আপনারা করতে পারেন নাই। ফলত ২৪-এ যে মানুষটা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তারই একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাটা আমরা এবার কাউকে চুরি করতে দিব না, নিতে দিব না, এবং এটাতে আমরা বদ্ধপরিকর। যদি নিতে হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ যারা আমরা বলি যে আমরা অলরেডি শহীদ, এই শহীদদের লাশের উপরে দিয়ে আপনাদের নিতে হবে। তো এটার জন্য আপনাদের কাছে কোনো শহীদ নাই, আপনাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমাদের কাছে রক্ত আছে। তো রক্তটা যদি মনে হয় যতটুকু দেখেছেন, আরও আমাদের বাংলাদেশে আরও অনেক রক্ত যাবে, কিন্তু আমরা চাই এই শান্তিপূর্ণ একটা অবস্থানে যেতে, যেটা আমরা বরাবরই
পরিচয়, এই ধৈর্যের প্রজ্ঞার পরিচয় দিয়ে আসছি, আমরা কিন্তু একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। আমরা সেই জায়গাটায় যাইনি, কারণ আমরা মনে করেছি এই গণঅভ্যুত্থানে অনেকে অংশগ্রহণ করেছেন, যারা উপদেষ্টা প্যানেল রয়েছে এটা কিন্তু সব দল থেকে রয়েছেন, নট যে ছাত্ররা ইউনূস স্যারকে বসে হচ্ছে, ইউনূস স্যার কিন্তু সবাইকে রেখেছেন। ফলত আমাদের সামনে যদি ওনারা কেউ আরো তরুণ, আপনাদের অপছন্দের অনেক সিদ্ধান্ত সরকার নিচ্ছে, যেমন উপদেষ্টা নিয়োগ, আপনাদের সাথে সেটা আমরা কনসালটেশন, ব্যাখ্যা করেছি। আমরা বলেছি সরকার, আপনাদের প্রতিনিধি তো সরকারে আছে, তারপরে কি করে এটা হচ্ছে? হ্যাঁ, সেটা আমরা ব্যাখ্যা করেছি। সরকারের সাথে প্রথমত আমাদের সম্পর্কটা হবে পর্যালোচনামূলক এবং জবাবদিহিতার জায়গায়। ভুল করলে আমি জবাবদিহিতার আওতায় আনবো, আমি তাকে পার পেতে দিব না। আর তুমি যদি ভালো কোনো কিছুতে পরিবর্তন করতে পারেন নাই আপনারা, মানে হ্যাঁ, পরিবর্তন যদি না হয় তাহলে পরিবর্তনে সবাই যদি এঙ্গেজমেন্ট হয় তাহলে এটা সম্ভব। কিন্তু যারা পক্ষ রয়েছেন ওনারা যেহেতু সহযোগিতা করছেন না এবং মানুষ দেখছে, ফলত এই জায়গাটা হচ্ছে না। এবং আমরা এখনও তাদের সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই জায়গাটা সহযোগিতা করুন। এটা কোনো আপনার দলের জন্য নয়, এটা উনি একটু আগে বলেছিলেন, আমার যে সিনিয়র ওনার একজন সন্তান রয়েছে, উনি যদি ওনার সন্তানের প্রতি অবিচার না করে, ওনার সন্তান যদি ভালো থাকতে চায়, ওনার এই কাজটা করা উচিত।